শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো শান্তিতে রয়েছো। আমিও ভালো আছি। আজকে আমাদের যে বিষয় নিয়ে কথা হবে খুবই সহজ সরল এবং তোমরা জানো গত ক্লাসে আমরা বাংলাদেশ তথা সারা পৃথিবীর সভ্যতা বিনির্মাণে শ্রমিকদের অবদান সম্পর্কে আমরা কথা বলেছিলাম। কথা বলতে বলতে আমরা পড়েছিলাম কাজী নজরুল ইসলামের এই যে কবিতা, সেই বিখ্যাত কবিতা কুলি মজুর কবিতার মধ্যে আমরা দেখেছিলাম যে সাম্যবাদী কবি নজরুলের যে আত্মদর্শন, তার যে চিন্তা চেতনা, তার যে ভাষার বহিঃপ্রকাশ, তার মাধ্যম দিয়ে শ্রমিকদের যে কল্যাণ বা শুভ দিনের যে ইঙ্গিত, সেটা আমরা দেখেছিলাম। আজ আমরা কুলি মজুর কবিতারই আলাদা একটি পাঠ রয়েছে, পুরো অনুশীলনী নিয়ে আমরা কথা বলবো। আজ আমরা জানবো যে এই অনুশীলনীর মধ্যে আমরা কোন কোন বিষয়গুলো খুঁজে পাচ্ছি। প্রথমে আমি তোমাদের নিয়ে যাব পাঠ পরিচিতিতে, যেখানে আমরা এই কবিতার মূল বিষয়গুলো সম্পর্কে জানতে পারবো। পাঠ পরিচিতি সম্পর্কে আমরা এর আগের ক্লাসগুলোতে পড়েছি। পাঠ উল্লেখযোগ্য পাঠ পরিচিতি আমরা লিখব, দেখব কি কি আছে। এটা পাঠের উদ্দেশ্যটা আমি তোমাদের আগে বলি। পাঠের উদ্দেশ্যটা হলো বিভিন্ন পেশার শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধাবোধ জাগ্রত করা। এটা হলো পাঠের উদ্দেশ্য। পাঠ পরিচিতিতে বলছেন যে কবিতাটি কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কাব্যগ্রন্থের অন্তর্গত। কুলি মজুর কবিতায় কবি মানব সভ্যতায় যথার্থ উপকার শ্রমজীবী মানুষের অধিকারের পক্ষে কলম ধরেছেন। যুগ যুগ ধরে কুলি মজুরের মতো লক্ষ কোটি শ্রমজীবী মানুষের হাতে গড়ে উঠেছে মানব সভ্যতা। এদের অক্লান্ত শ্রমে ও ঘামে মোটর, জাহাজ ও রেলগাড়ি চলছে। গড়ে উঠেছে দালানকোঠা, কলকারখানা। এদের শোষণ করে ধনিক শ্রেণী হয়েছে বিত্ত সম্পদের মালিক। কিন্তু যুগ যুগ ধরে সমাজে এই কুলি মজুরেরাই সবচেয়ে বঞ্চিত ও উপেক্ষিত। এক শ্রেণীর হৃদয়হীন স্বার্থান্ধ মানুষ এদের শ্রমের বিনিময়ে পাওয়া বিত্ত সম্পদের সবটুকুই ভোগ করেছে, অথচ এদের তারা মানুষ হিসেবে গণ্য করতেও নারাজ। এটা বলেছে এবং শেষ দিকে দেখানো হয়েছে যে শুভদিন আসছে, একদিন শ্রমিকরা তাদের অধিকার আদায়ে তৎপর হবে। তাহলে এটা নেওয়া হয়েছে কোথা থেকে? নেওয়া হয়েছে সাম্যবাদী কাব্যগ্রন্থ থেকে। সাম্যবাদী কাব্যগ্রন্থ হতে এই কবিতাটি নেওয়া হয়েছে। এই কবিতার মূল এটা কি? শ্রমজীবী মানুষের অধিকার সম্পর্কে কবিতায় বলা হয়েছে। কি সম্পর্কে? অধিকার সম্পর্কে বলা হয়েছে কবিতায়। বলা হয়েছে। আচ্ছা, এই কবিতায় মূলত কি যে বিষয় দেখানো হয়েছে সেটা হলো মানব সভ্যতা, শ্রমজীবী মানুষের অবদানে গড়ে উঠেছে। গড়ে উঠেছে। কিন্তু বলছে যে যারা ধনিক শ্রেণী, মানুষেরা শ্রমজীবী মানুষদের কি করে না? শ্রমজীবী মানুষদের মূল্যায়ন করে না। এই হলো মূলত এই পাঠ পরিস্থিতির মূল কথা। কি এটা তো জানো, সাম্যবাদী কাব্যগ্রন্থ থেকে কুলি মজুর কবিতাটি নেওয়া হয়েছে। আর এই কবিতার যে মূল কথা তিনটা, এটা হলো এই যে শ্রমজীবী মানুষের অধিকার সম্পর্কে বলা হয়েছে এই কবিতায়।
মানব সভ্যতা শ্রমজীবী মানুষের অবদানে গড়ে উঠেছে, এটা বলা হয়েছে। আরেকটা বলা হয়েছে ধনিক শ্রেণীর মানুষেরা শ্রমজীবী মানুষদের মূল্যায়ন করে না। তাহলে এই বিষয়গুলো যখন আমরা উদ্দীপকে বা সৃজনশীল প্রশ্নে বা অবজেক্টিভে পেয়ে থাকবো বা বহু নির্বাচনীতে, তখন আমরা এইগুলো বিষয় নিয়েই প্রশ্নটা হয়ে থাকবে। এই প্রশ্নে তোমাদের সবাইকে উত্তর করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা চলে যাব হলো পাঠ পরিচিতি পরে শব্দার্থ টিকাতে, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই কবিতায়। শব্দার্থ টিকা এইগুলো তোমরা বইয়ের সাইডে বা খাতাতে একটু লিখে রাখো, কারণ এগুলো তোদের সৃজনশীলের মূল কথাগুলো এইগুলো থেকে আসবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে সবাই খাতাতে শব্দার্থ টিকাটা আমরা লিখব, শব্দার্থ ও টিকা। শব্দার্থ টিকা হলো, এখানে বলছে দধিচি মানে ভারতের পুরাণে উল্লেখিত একজন মুনি, ত্যাগী মুনি। আমরা শুধু এইটুকু লিখবো, তার সম্পর্কে আমরা পড়বো। দধিচি হলো ভারতীয় পুরাণে উল্লেখিত, বইয়ে উল্লেখিত ভুল আছে, এটা উল্লেখিত হবে, উল্লেখিত একজন ত্যাগী মুনি। আর এই কবিতায় দধিচি কেন ব্যবহার করা হয়েছে, এই কবিতাটাই, এটা আমরা একটু জানবো। এই কবিতাটায় দধিচি শ্রমজীবী মানুষ কুলি মজুরদের দধিচি মুনির সঙ্গে তুলনা করা হয়েছে। কেন? যে শ্রমিক মানুষেরা সভ্যতা বিস্তারে শ্রম দিয়ে সাহায্য করেছেন এবং করছেন, তারাই আজ অবহেলিত। তাদের শ্রমের উপর ভর করে যারা ধনী হয়েছে, তারাই সকল সুবিধা ভোগী। কবি দুঃখ করে ত্যাগী দধিচির সঙ্গে ত্যাগী কুলি মজুরদের কল্পনা করেছেন, অর্থাৎ শ্রমজীবী মানুষের অবদানের সাথে কবি, এটা বইয়ে নাই, লিখে নিবে, হ্যাঁ, দধিচিকে তুলনা করেছেন, ঠিক আছে? এটা হলো এই কবিতা এখানে ব্যবহার করা হয়েছে, দধিচি। এরপরে আছে হলো বাষ্প শকট। বাষ্প শকট মানে রেলগাড়ি, একসাথে বাষ্প কি গাড়ি বলে? রেল মানে ট্রেন গাড়ি, হ্যাঁ, রেলগাড়ি, ওকে। এরপরে পাই মানে মুদ্রার একক বিশেষ। পাই বলতে কুলি মজুরির স্বল্পতা, কম আর কি, বললো না কত পাই, মানে এটা মূলত অর্থ হলো মুদ্রার একক বিশেষ, মুদ্রার একক বিশেষ। এটা বিশেষ অর্থ, কোন অর্থে? বিশেষ অর্থে শ্রমিকদের মজুরি স্বল্পতা বোঝাতে পাই ব্যবহৃত হয়েছে। শ্রমিকদের মজুরির স্বল্পতা বোঝাতে পাই শব্দটা ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, ক্রোর মানে কোটিপতি বলছিলাম, ক্রোর মানে কোটি, জানো। ঠুলি মানে চোখের উপরে ঢাকনি। গরুকে যখন ঘানিতে জোড়া হতো, তখন তার চোখে ঢাকনি পরানো হতো, ওই ঢাকনির নাম ঠুলি। ঠুলি খুলে মানে সচেতন হয়ে। এখানে ঠুলি মানে হলো চোখের উপরে ঢাকনি। এটা বিশেষ অর্থ আছে। বিশেষ অর্থে কি হবে? বিশেষ অর্থে কি হবে?
এটা মূলত সচেতন। কি হবে? ঠুলি মানে হলো সচেতন, আর ঠুলি অর্থ হলো এইটা, আর ঠুলির বিশেষ অর্থ হলো এই কবিতায় সচেতন অর্থে ব্যবহার করা হয়েছে। ঠিক আছে? আচ্ছা, অট্টালিকা মানে প্রসাদ বা অন্য কথায় সুউচ্চ দালান বা ইমারত, এটা জানো তোমরা। দিনে দিনে বহু বাড়িয়েছে দেনা, অতীতকাল থেকে মানব সভ্যতা শ্রমজীবী মানুষদের অবদানে অগ্রসর হয়েছে, কিন্তু প্রতিদানে তারা পেয়েছেন অল্পই। শাবল মানে লোহার তৈরি মাটি খোঁড়ার হাতিয়ার। গাইতি, গাইতিটা লিখতে হবে আমাদের। গাইতিটা কি? পাথর, ইট প্রভৃতি দ্বারা নির্মিত যেসব কঠিন স্থান খোঁড়ার জন্য লাঙলের আকারে দুমুখ কুড়াল। ওকে। বক্ষে মানে বুকে, নবোত্থান। নবোত্থান কোনো ভালো কাজের জন্য নতুন রূপে উদ্যোগী হওয়া, না? হ্যাঁ, উদ্যোগী হওয়া। ওকে। দধিচিতে বললাম পরীক্ষার পর দধিচি কি, তখন এটা উত্তর হবে। আর যদি বলা হয় কুলি মজুর কবিতায় দধিচি শব্দটি কেন ব্যবহার করা হয়েছে, তখন এটা উত্তর হবে। ওকে। এর বাষ্প শকট মানে রেলগাড়ি। বাষ্প মানে আর শকট মানে দুটো ভেঙে দেওয়া আছে, বইয়ে দেখবে। পাই মানে হলো মুদ্রার একক বিশেষ, এটা অর্থ। আর বিশেষ অর্থ এই কবিতায় কেন? শ্রমিকদের স্বল্প মজুরি অর্থে এটা বলা হয়েছে। ঠুলি বলা হয়েছে চোখে, এটা ঠুলি, এটাও অর্থ চোখের উপরে যে ঢাকনিটা দিই বা চশমার মতো। আর এটা বিশেষ অর্থ হলো সচেতন। যদি বলতো ঠুলি খুলে, তাহলে সচেতন ভাবে। গাইতি মানে হলো পাথর, ইট প্রভৃতি দ্বারা নির্মিত কঠিন স্থান খোঁড়ার জন্যে লাঙলের আকারে দুমুখ কুড়ালকে বলা হয় গাইতি। বক্ষে মানে বুকে। আর নবোত্থান, যেটা নবোত্থান হলো যে কোনো ভালো কাজের জন্য নতুন রূপে উদ্যোগী হওয়া। কোনো ভালো কাজের জন্য নতুন রূপে উদ্যোগী হওয়াটা হলো নবোত্থান, যা কুলি মজুরদের হাত ধরে আমাদের জাতীয় জীবনে এসে থাকে। তাহলে আমরা যে বিষয়টা জানলাম, সেই বিষয়টি হচ্ছে যে কুলি মজুর কবিতার যে সমস্ত কথাগুলো সাধারণ অর্থে ব্যবহার করা হয়েছে, আবার বিশেষ অর্থে ব্যবহার করা হয়েছে, সেই সাধারণ এবং বিশেষ অর্থগুলো যখন আমরা জানবো, বুঝবো, তখন কিন্তু এই কবিতাটা আরও ভাবার্থময় হয়ে উঠবে, আরও এর মূল্যটা আমাদের কাছে গ্রহণযোগ্যতা আরও বেশি পাবে। তো তোমরা পাঠ পরিচিতি বা যে শব্দগুলো, যে লাইনগুলো বুঝিয়ে দেওয়া হয়েছে, সেই অনুপাতে লিখবে। আশা করি তোমরা সবাই ভালো করতে পারবে। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা যাব হলো একটু নমুনা প্রশ্ন। নমুনা প্রশ্ন যা রয়েছে তার এক দেখো, বহু নির্বাচনী, যেটা আমার হাতে যে বই ৭৭ পৃষ্ঠা দেখাচ্ছে, এই যে একটা দেখবে। এক হলো বলে, চুপরাও যত মিথ্যাবাদী দল, কাদের বিরুদ্ধে কবি এখানে ক্ষোভ প্রকাশ করেছেন? এটা হলো সুবিধাভোগীদের। 1-3, অর্থাৎ চুপরাও যত মিথ্যাবাদী দল বলতে কাদের বিরুদ্ধে ক্ষোভ? ক মিথ্যাবাদী, খ ধনী, গ সুবিধাভোগী, ঘ স্বার্থপর সম্পদশালী। এটা হলো সুবিধাভোগীদের, যারা ওদের শ্রমিকদের কম টাকা দিয়ে যারা বেশি লাভ করে, ক্রোড় লাভ করে কটা পায় দিয়ে। 2 নম্বর, কুলি মজুর কবিতায় কবি কাদের জয়গান করেছেন? কুলিদের,
মজুদদের, শ্রমজীবীদের, বঞ্চিতদের, সব কিছু এক করলেই হয় শ্রমজীবীদের। গ, 2 গ। 3, দেখিনি সেদিন এলে। এখানে দেখিনি শব্দের প্রকৃত ভাব দেখলাম। 3-এ 4 মানে ঘ নাম্বার, দেখলাম। এই নু মানে লাম, এটা আগেও আমি একবার শিখিয়েছিলাম তোমাদের, হ্যাঁ মনে আছে? আচ্ছা, মনে হয়। আচ্ছা, এখানে একটা ইয়ে দেওয়া আছে উদ্দীপক। এই উদ্দীপকটা হয়নি, তোমরা এটা বইয়ে এটা ঠিক না, এটা ভুল হয়ে গেছে। এটা তোমরা কেটে দাও। ক আর খ নাম্বারটা তোমরা দেখবা যে উদ্দীপকে কবি কাদের বেতন দেওয়ার কথা বলেছেন, কুলি মজুদদের বা শ্রমজীবী বাণিজ্য। এটা হয়নি, আমি একটা উদ্দীপক লিখে দিচ্ছি, তোমরা এটাকে খাতায় লিখে নিবে। হ্যাঁ, খাতায় লিখে নিয়ে সেটাকে তোমরা চর্চা করবে। কারণ হয়নি কেন, বইয়েরটা হলো সরাসরি কবিতা থেকে উদ্দীপক দেওয়া যাবে না, সরাসরি বই থেকে। হ্যাঁ, এইটা হলো মূল কথা। দিতে গেলে অবশ্যই আমাদেরকে বইয়ের বাইরে থেকে দিতে হবে এবং সেই বিষয়টা এর সাথে মিল অথবা অমিল হবে। ঠিক আছে? উদ্দীপক তোমরা নিজেরাও তৈরি করতে পারো, আমি জাস্ট একটা দেখাই দিচ্ছি তোমাদের যেটা কিভাবে হতে পারে। ধরা যে জলিল সাহেব ধরো তৃতীয় নয়ন গ্রুপের মালিক। হ্যাঁ, তিনি সকল শ্রমিকের সাথে মিশে তাদের খোঁজ খবর নেন, আপদে বিপদে এগিয়ে আপদে বিপদে কি করে এগিয়ে আসেন। অন্যের কল্যাণে সুখ মনে করে তিনি শ্রমিকদের কি করে ভাই বলে সম্বোধন করে, ভাই বলে সম্বোধন করেন। ঠিক আছে? তাহলে ক নাম্বার আমরা এইটুকু দিই। ক, কুলি মজুর কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে হতে চয়ন করা হয়েছে। খ নম্বর কি? খ নম্বর হলো তারাই মানুষ, তারাই দেবতা। কি হয় বলো? গাহি তাহাদের গান। উক্তিটি ব্যাখ্যা করো তোমরা। হ্যাঁ, ব্যাখ্যা উক্তিটি
ব্যাখ্যা করো। এবার গ, উদ্দীপকের সাথে কুলি মজুর কবিতার বৈসাদৃশ্য বা অমিল আর কি, যেটা হ্যাঁ বৈসাদৃশ্য আলোচনা বা ব্যাখ্যা করতে হবে। ওকে, আর ঘতে কি হবে? ঘতে হবে উদ্দীপকের জলিল সাহেব কুলি মজুর কবিতার মূল ভাব ফুটিয়ে তুলেছে। মতামত বিশ্লেষণ করা। মানে কি হলো? খুব সহজ। আমি দেখতে পাচ্ছি যে জলিল সাহেব তৃতীয় নয়ন গ্রুপের মালিক। তিনি সকল শ্রমিকদের সাথে মিশে তাদের খোঁজ খবর নেন, আপদ বিপদে এগিয়ে আসেন, অন্যের কল্যাণে সুখ মনে করে তিনি শ্রমিকদের ভাই বলে সম্বোধন করেন। ক নম্বর প্রশ্ন করা হয়েছে যে কুলি মজুর কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে চয়ন করা হয়েছে? তুমি দেখতে পাচ্ছ যে কোনটা থেকে নেওয়া হয়েছে। আমরা খুব সহজ, এটা সাম্যবাদী থেকে নেওয়া হয়েছে। তারাই মানুষ তারাই দেবতা, গাহি তাহাদের গান, এটি ব্যাখ্যা করো। অর্থাৎ তারাই মানুষ তারাই দেবতা, অর্থাৎ কবি এখানে তারাই মানুষ তারাই দেবতা বলতে শ্রমজীবী মানুষদের বুঝিয়েছেন এবং তিনি তাদের অবদান সম্পর্কে স্বীকৃতি দিয়েছেন, যে এই জন্য কবি তাদের গান করেছেন। এটা ব্যাখ্যা করতে হবে যে তারা শ্রমিকরা কে কী করছে, জাতীয় জীবন তাদের অবদানটা কী, কোথায় কীভাবে নিয়ে এসছে। এরপর উদ্দীপকের সাথে কুলি মজুর কবিতার বৈসাদৃশ্য আলোচনা করতে হবে। উদ্দীপকের সাথে কুলি মজুর কবিতার, কারণ কুলি মজুর কবিতার ভিতরে যারা শ্রমিক তাদেরকে ঠকানো হয়েছে বা বিভিন্নভাবে তাদেরকে উপেক্ষিত করা হয়েছে। তাহলে কি হবে? বৈসাদৃশ্য উপেক্ষার দিক থেকে, কি দিক থেকে? উপেক্ষা বা তার ঠকানো বা তাদেরকে অবহেলা করার দিক থেকে এটা বৈসাদৃশ্য রয়েছে, এটা লিখতে পারবে। আর উদ্দীপকের জলিল সাহেব কুলি মজুর কবিতার মূল ভাব ফুটিয়ে তুলেছে, অবশ্যই। কীভাবে লিখবে? উদ্দীপকের জলিল সাহেব কুলি মজুর কবিতার মূল ভাব ফুটিয়ে তুলেছে, কারণ জলিল সাহেবের আদর্শই কাজী নজরুল ইসলামের কবিতার মূল ভাব, তাই এটা ফুটে উঠেছে। কারণ নজরুল ইসলাম তো এই কুলি মজুরদের এই কথাটাই বলতে চায়, যারা কুলি মজুরদের বা শ্রমিকদের নিয়ে কাজ করেন তাদের প্রত্যেকেরই এরকম জলিল সাহেবের মতো যদি হতেন, তাহলে শ্রমিকদের আনন্দ করে কাজ করতে পারতো, তারা তাদের ন্যায্য দাবি আদায় করতে পারতো এবং তারা সঠিক সুন্দরভাবে পৃথিবীতে অন্যান্য মানুষের মতো বেঁচে থাকতে পারত। কিন্তু জলিল সাহেবের মতো না হয়ে যদি তাদেরকে উপেক্ষা করা হয়, অবহেলা করা হয়, উপেক্ষিত করে রাখা হয়, তাহলে অবশ্যই শ্রমিকরা কখনো তাদের যে বেড়ে ওঠা, তাদের যে স্বাস্থ্য বলো, হৃদয় বলো, মন বলো, সামাজিকভাবে, রাজনৈতিকভাবে সব কিছুভাবেই তারা ভালোভাবে বেড়ে উঠতে পারে না। তো ভালোভাবে বেড়ে ওঠার জন্য অবশ্যই দরকার তাদের সঠিক মূল্যায়ন বা জলিল সাহেবের মতো মানুষদের, যারা অবশ্যই শুধু তার ইন্ডাস্ট্রি না, সে আদর্শ সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। তো এইটাই হলো, তোমরা এটা বাসা থেকে কাজটি করে আনবে, করে দেখাবে। আর আমরা আগামী ক্লাসে তোমাদেরকে এক্সাম নিব এবং একটি সৃজনশীল প্রশ্নের সঠিক সমাধান করে দেব। আশা করি তোমরা সে পর্যন্ত অনেক ভালো থাকতে পারবে এবং পড়াশোনা করবে, কারণ এই কবিতাটা যত বেশি পাঠ করবে, যত বেশি বুঝবে, যেমন এইটা যদি বুঝতে পারো তাহলে এই কবিতার মূল ভাবটা তোমরা বুঝতে পারবে। ঠিক আছে? অথবা এই কবিতাটা বোঝার জন্য তোমাদের সবার আগে দরকার চর্চা করা। তোমরা বাসায় চর্চা করবে, বিষয়টি দেখবে, লিখবে, শিখবে। ঠিক আছে? তো সবাইকে ধন্যবাদ। আগামী ক্লাসে আবার দেখা হবে। আর অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে আসার জন্য। ভালো থেকো।